ওকে, চলুন। তো এখন আমাদের এই ডেটা এন্ট্রি ফিল্ডে যে পরিবর্তন আসছে এবং আগে যে ফিল্ডটা ছিল, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো বলবো, যে আগে ডেটাগুলো আমরা কিভাবে কালেক্ট করতাম এবং এখন কিভাবে কালেক্ট করতে হয়। কারণ যেহেতু আপনারা এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে লাইক ওয়েবসাইটটা দেখাই, হোমওয়ার্ক না করলে স্যারের সাথে বন্ডিংটা কিন্তু ভালো হবে না, এটা আগে বলে রাখছি। আপনার সাথে আমার খাতিরই হচ্ছে শুধুমাত্র হোমওয়ার্ক দিয়ে, কাজ দিয়ে। সো যত হোমওয়ার্ক কমপ্লিট করবেন তত কাছে আসতে পারবেন, প্রজেক্টে সুযোগ পাচ্ছেন। ইয়েলো পেজ কি অফ করা নাকি? ইয়েলো। ওকে। সো এই টাইপের সাইট থেকে আমরা ডেটা কালেকশনটা দেখিয়েছিলাম বা ডেটা সার্চ করাটা দেখিয়েছিলাম, যে এখান থেকে আমরা কি পাই অথবা এটা কি ধরনের ওয়েবসাইট। সো আবারও একটু ব্রিফ করছি যারা নিউ, তাদের জন্য, যে এই ওয়েবসাইটগুলোকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট। ডিরেক্টরি ওয়েবসাইট মিনস যে আমরা ডেটা এন্ট্রি ফিল্ডে ডেটা নিয়ে যেহেতু কাজ করি, ওই একাধিক টাইপ অফ, ভেরিয়াস টাইপ অফ ডেটা থাকে। সো ওই ডেটাগুলোর মাঝখানে কিছু থাকে জেনুইন ডেটা, কিছু থাকে ফেক ডেটা, কিছু থাকে ডেমো ডেটা। তো এইগুলো পার্ট বাই পার্ট যায়। অ্যান্ড এইটার ফুল প্রসেসিং হচ্ছে যে আপনার একটা ডেটা কালেক্ট থেকে শুরু করে অ্যানালাইজ, তারপর হচ্ছে ফরম্যাট, দেন হচ্ছে আপনার সেন্ডিং। এই ফুল প্রসেসের মধ্যে যতটুকু ইজিলি আমি বলে ফেলছি, তার থেকে অনেকটা ডিপ হচ্ছে এর কাজগুলো। তো এটার জন্যই ডেটা এন্ট্রি আমাদের বেসিক্স পর্যায়ে পড়ে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে। যে আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে যদি আপনি আসতে চান বা এনরোলমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই কি বলে, আপনার এখানে স্ক্রিনগুলো দেখান কেন? বড় করে স্ক্রিন দেখালে তো হয়। বড় করে কি স্ক্রিন দেখাবো? আমার আমার এই স্ক্রিন নাকি কি দেখাতে চাচ্ছি? আচ্ছা, যাই হোক। তো এখানে যে বিষয়টা বলছিলাম, যে এই ভেরিয়াস টাইপ অফ ডেটা আমাদের কোথায় কোথায় থাকে এবং কোত্থেকে আমরা কালেক্ট করব। ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্টগুলো বলবে, লাইক যে আমার এই টাইপ অফ ডেটা লাগবে এতগুলো অ্যামাউন্টের, তখন কিন্তু আপনাকে এইটা রিকোয়ারমেন্ট করে বলবে না যে আপনি ওই স্পেসিফিক ওয়েবসাইটগুলো থেকে নেবেন অথবা ওই স্পেসিফিক প্ল্যাটফর্মগুলো থেকে নেবেন। হুম। তো প্রথম দিকে আমাদের এই ডিরেক্টরি ওয়েবসাইটের কাজগুলো জেনে রাখতে হয় অ্যাজ লাইক এ ডেমো। কারণ আমাদের যখন মানে ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হয়, তখন কিছু ডেমো আকারে দেখতে হয় যে আমরা কিভাবে সেগুলো কালেক্ট করতেছি বা কালেক্ট করা যায়, যেন পরবর্তীতে যে কোনো টাইপের যদি আমাদের প্ল্যাটফর্ম থাকে, তাহলে ওই প্ল্যাটফর্মটা কি ভেরিয়েসে হবে এবং সেখান থেকে কালেক্ট করার ওয়েটা কীরকম হবে। যেমন আমি দুইটা ওয়েবসাইট দেখাইছিলাম, একটা হচ্ছে ইয়েলপ আর একটা হচ্ছে ইয়েলো page.com। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে দুইটার মধ্যে ডেটা কালেকশনের যখন আপনি প্রসেসগুলো দেখবেন, তখন কিন্তু ভিন্ন, হ্যাঁ, একেবারে টোটালি ভিন্নভাবে দেখাবে। ইয়েলপ থেকে যখন আপনি ডেটা কালেক্ট করবেন তখন এক ওয়েতে আসবে, ইয়েলো পেজ থেকে যখন ডেটা কালেক্ট করবেন তখন আরেক ওয়েতে আসবে। এবং আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলছিলাম যে প্রিমিয়াম কি ওয়ে আছে, ফ্রি মেথড কি কি আছে, বা অ্যাডভান্স কি কি ওয়ে আছে। যেমন প্রিমিয়াম মেথডের মধ্যে যেটা যেটা হচ্ছে যে লাইক আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, তাহলে যে কোডগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো হচ্ছে তার ব্যাক এন্ড কোড, এইচটিএমএল সিএসএস জাভা পাইথন, এই ধরনের যেই কোড দিয়ে বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা, সেই প্রোগ্রামিং কোডগুলো এখানে দেখাচ্ছে। এখন লাইক আমি চাচ্ছি যে এইটার নামটা আমি নিব, যে এই লেখাটা যেটা আছে, এই লেখাটা ডেটা আমি নিব। তো এটাকে রাইট ক্লিক করে যখন আমি ইন্সপেক্ট করলাম, তখন কিন্তু এই পাশে আমার কাছে আসতেছে যে এই যে লেখাটা। হ্যাঁ, তো এই লেখাটা এখন চাইলে আমি কিন্তু চেঞ্জ করতে পারি অথবা এডিট করতে পারি, বাট যখন আমি রিফ্রেশ করব তখন কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা লাইক এ ডেমোর মতো কাজ করতেছে। সো এখানে কেন আমরা ডিরেক্টরি ওয়েবসাইটটা দেখাই, যে এক হচ্ছে যে আমরা কোডিং এর থ্রু থেকে সেটা নিয়ে আসবো, অথবা পাইথন দ্বারা জেনারেট করে ডেটাগুলোকে নিয়ে আসবো, অথবা এই কোডিং নলেজ যদি আমাদের প্রয়োজন না হয় বা আমরা যদি শিখতে না চাই বা শেখা যদি আমাদের কাছে ডিফিকাল্ট মনে হয়, তাহলে অ্যাডভান্স বা কি কি স্ক্রিপ্ট ওয়ে আছে যেটা দ্বারা আমরা ডেটাগুলোকে কালেক্ট করতে পারি যে কোনো ওয়েবসাইট থেকে, অথবা এক একটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য এক একটা ভিন্ন ভিন্ন ওয়েতে। কেন এটা বলছি, প্রথম দিকে আমাদের এই টাইপ অফ ওয়েবসাইটে একটাই মেথড ছিল যে আপনি সুন্দর করে যে কোনোই ওয়েবসাইট হোক না কেন, আপনি সুন্দর করে এই একই মেথডের ডেটাগুলোকে কালেক্ট করতে পারছেন। এবং সেটা যদিও লিমিটেড একটা অ্যামাউন্ট অফ ডেটা, বাট তারপরও আপনার জন্য এনাফ ফর ওয়ান জিমেল। আপনাকে তখন একাধিক জিমেল নিয়ে কাজ করতে করতে হতো, যেহেতু এগুলো ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে, প্রিমিয়াম কিন্তু না, প্রিমিয়াম আপনি নিচ্ছেন না।
আমরা এই পর্যন্ত যা যা করেছি বা যা যা বলেছি সবকিছু কিন্তু ফ্রি টুলস হিসেবে, হ্যাঁ। আমি এখনো প্রিমিয়াম টুলস হিসেবে কিছু বলিনি বা দেখিনি। আমি শুধু বলতেছি যে ফ্রি টুল হিসেবে আমরা এইগুলো কাজ নিয়ে করতে পারবো যখন আপনি অ্যাডভান্স শিখতে পারবেন। আপনার যেই সেক্টর বা যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন ওই সেক্টরগুলোতে প্রিমিয়াম টুলসগুলো চাইলে আপনি নিয়ে ইন ফিউচারে আগাতে পারেন। বাট প্রিমিয়াম টুলসের আগে আমরা ফ্রি ওয়েতে কতটুকু আগাইতে পারি সেটা কিন্তু আমরা দেখব, বা সেটা দিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা সেটা আমরা জানবো। অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এখানে আপনার মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা জাস্ট একটাই হবে, সেটা হচ্ছে যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। যেমন আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই, ধরেন আমার কাছে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার একটা লগ ইন করতে হয়, একটা অ্যাডমিন প্যানেল আছে, একটা ইউজার প্যানেল আছে। সো অ্যাডমিন প্যানেলটা বাদ দিলাম, অ্যাডমিন প্যানেল হচ্ছে যে অ্যাডমিন তার পক্ষে, আর যে হচ্ছে ইউজার তার কাছে থাকবে হচ্ছে যে এই ভেরিয়াস টাইপ অফ ডেটা। আচ্ছা আমার একটা কল আসছে, আমি জাস্ট একটু রিসিভ করি। ওকে, কথা আসে না। অপেক্ষা তো করেন, কথা আসবে, সবকিছুই আসবে, অপেক্ষা করেন। মিউট করছিলাম। তো ওকে, সো এখানে যেটা বলছিলাম যে এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটগুলো থেকে আমাদের ডেটা কালেক্ট করার যে প্রসেসগুলো ছিল, আগে একটাই মেথড ছিল, একটা মেথডে আমরা ডেটাগুলোকে কালেক্ট করতে পারতাম। বাট এখন একটু চেঞ্জ আসছে, যখন প্ল্যাটফর্মগুলো একটু ভ্যারাইটিস ক্রিয়েট করছে, লাইক হচ্ছে যে যখন দেখছে তাদের ট্রাফিকগুলো বেশি, তখন কিন্তু সেটা প্রিমিয়ামের দিকে নিয়ে চলে গেছে। তখন আমরা একটা জিমেল থেকে যদি ধরেন যে 500টা লিড কালেক্ট করতে পারতাম, তখন এই মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে চলে আসছে যে 500 জায়গায় আপনি 250টা লিড কালেক্ট করতে পারবেন, এরকমটা। তো 250টা কালেক্ট করতে পারলে তো সমস্যা নেই, আমাদের আরেকটা জিমেল অ্যাড করে আমরা আরো 250টা নিব। তো এরকম হচ্ছে যে লাইক একটা সফটওয়্যার যদি আমাদের এখানে থাকে যে এই ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করবে, আমি আমার একটা ইউজার দিয়ে লগ ইন করলাম, ওটা থেকে 250টা, দেন আরেকটা ইউজার লগ ইন করে সেটা থেকে 250টা, এইভাবে আপনার প্রসেসটা করতে হবে। জাস্ট বিকজ অফ যেহেতু আপনি ফ্রি মেথডে কাজ করতেছেন, একটু হ্যাসেল নিতে হবে। কিন্তু কাজ করা যাবে, এমন না যে কাজ করা যায় না। অনেকেই কিন্তু কাজ করতেছে অনেক টেকনিক্যাল ওয়েতে। সো এটা ভুল বুঝবেন না যে আসলে কাজ করা যায় না ফ্রি টুল দিয়ে, হ্যান ত্যান এগুলো আসলে ওইটা না। বিষয়টা হচ্ছে যে আপনার যতটুকু মানে ডিমান্ড, অতটুকু ফিল আপের জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, সেটা টেকনিক্যালি কি কি ওয়ে ইউজ করা যায়। যেমন প্রথম বাধা দিবে যে আপনি একটা জিমেল দিয়ে 24 ঘন্টার মধ্যে শুধু 250টা লিড কালেক্ট করতে পারবেন। একটা জিমেল দিয়ে 24 ঘন্টায়, এখন হয়তো আপনাকে একদিন পর ওই জিমেল দিয়ে ট্রাই করতে হবে, না হয় আরেকটা জিমেল অ্যাড করে সেটাতে কাজ করতে হবে। তো আরেকটা জিমেল খুলতে তো আহামরি তেমন কিছু লাগে না। আমি অনেক সময় বলি, প্রথম দিকেই বলি যে আমাদের এই ডেটা এন্ট্রি সেকশনে কিন্তু মানে অনেক ধরনের জিমেল লাগে, বিজনেস জিমেল লাগে, বা আমরা নিজেরা যে নর্মাল জিমেল ক্রিয়েট করি এই ধরনের জিমেলও অনেকগুলো লাগে, কারণ আমরা যেহেতু ফ্রি টুল ইউজ করব, সেগুলো সাবস্ক্রিপশন আপনারা এইভাবে রিনিউ করে 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 কাজ করবেন, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয় যে ডিরেক্টরি ওয়েবসাইটে কি, লাইক একটা ডেমো, যে আমাকে যদি কোনো একটা ক্লায়েন্ট যদি কোনো একটা ডেটা কালেক্ট করতে বলে, সেটা যদি বি টু বি বা বি টু সি, এটা আমি ব্রিফ করছিলাম যে বি টু বি কি, বি টু সি কি। কারণ ডেটা এন্ট্রির মধ্যে সব থেকে মোস্ট পপুলার, হ্যাঁ, যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে লিড জেনারেশন। অ্যান্ড লিড জেনারেশনের দুইটা পার্ট, লিড জেনারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, একটা বিজনেস টু ক্লায়েন্ট বা কনজিউমার। তো এখন বিজনেস টু বিজনেস মানে হচ্ছে যে আপনাকে যখন ক্লায়েন্ট কোনো বিজনেস রিলেটেড ডেটা কালেক্ট করতে বলবে বা লিড কালেক্ট করতে বলবে, সেটা হবে বিজনেস টু বিজনেস ক্যাটাগরিজে। আর যদি কোনো একটা পার্সন ভিত্তিকে যদি ডেটা কালেক্ট করতে বলে, লাইক সিইও বা ম্যানেজার বা হচ্ছে ম্যানেজমেন্ট বা হচ্ছে এক্সিকিউটিভ, এই ধরনের রিলেটেড পজিশন দিয়ে বা ট্যাগ লাইন দিয়ে যদি সার্চ করতে বলে, তাহলে সেটা যাবে বি টু সি ক্যাটাগরিজে। তো এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলছি। সো যারা মিস আউট করছেন তারা একটু চেক করে নেবেন ক্লাসগুলো। তো এই ধরনের ক্যাটাগরিজের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আমাদের ক্রিয়েট হয়েছিল, লাইক দুই ধরনের ডেটা আমরা একই ওয়েবসাইটে পাবো, এরকম ওয়েবসাইট ছিল। আবার এমন ওয়েবসাইট ডিফারেন্ট আসছে যে লাইক একটা ওয়েবসাইটে আপনি শুধু বি টু বি ক্যাটাগরিজে পাচ্ছেন, আরেকটা ওয়েবসাইটে বি টু সি ক্যাটাগরিজে পাচ্ছেন।
কিন্তু ম্যান্ডেটরি না যে আপনাকে এই একটা ওয়েবসাইট থেকে নিতে হবে। কেন বলি? কারণ আমরা নর্মালি গুগলে যেয়ে যদি কিছু সার্চ করি তাহলে কিন্তু অনেক রেজাল্ট আসে, পেজের উপরে পেজে রেজাল্ট আসে। কেন আসে? এখন অনেকে বলবেন যে হয়তো অনেকে এসইও করে রাখছে র্যাঙ্কিং এ দেওয়ার জন্য, এই জন্য হয়তো অনেকগুলো টপে আসছে, বাকিগুলো নিচে পড়তে 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 এরকম এক একটা পেজ ডিভাইড হয়ে গেছে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্সার যদি বলা যায়। আর নাইলে বলবেন যে এটা এই রিলেটেড তো অনেকগুলো অ্যান্সার আছে, এই জন্য হয়তো পেজের উপর পেজ আসে, এটা হচ্ছে বেসিক অ্যান্সার। তো যেটাই অ্যান্সার হোক না কেন, আমি যেই জিনিসটা সার্চ করছি, হয়তো আমার সার্চিং মেথড ঠিকঠাক ছিল না, আমরা কিন্তু ঠিকভাবে সার্চ করি না। এই যে সার্চ ইঞ্জিন যেটা দেখেন, এখানে যে আমরা এসে যা সার্চ করি বা হচ্ছে যে আমরা এই সার্চ বারে যা সার্চ করি, এটা কিন্তু জেনুইন সার্চ হয় না আসলে। হ্যাঁ, এইখানে সার্চ করার একটা টেকনিক আছে যেটা এই কোর্সে আমি শিখাবো, আমাদের সার্চ বারটাকে কিভাবে কাজে লাগানো যায় গুগলের এই সার্চ বার থেকে, বা আমাদের যে কোনো ব্রাউজারের সার্চ বার থেকে কিভাবে আমরা ডেটা কালেক্ট করতে পারি, অথবা এআই দিয়ে জেনারেট কিভাবে করা যায় ডেটা, এইগুলো কাজও আমরা দেখবো। তো যেটা বলতেছিলাম, যে এখানে সার্চ করার ক্যাটাগরিজ আছে একটা, যেমন এটা একটা স্টোরেজ ছিল। হ্যাঁ, এতদিন এইটা একটা স্টোরেজ, লাইক গুগল একটা স্টোরেজ। আপনি যখন গুগলে কিছু একটা সার্চ করতেন, ওই স্টোরেজের মধ্যে ওই কিওয়ার্ডগুলো খোঁজা হইতো যে এই কিওয়ার্ডগুলো কার কার মধ্যে আছে। তো যারা ওই কিওয়ার্ডগুলো ওদের পোস্টে বা ওদের ওয়েবসাইটে বা ওদের ট্যাগলাইনে ইউজ করতো, ওই রেজাল্টগুলোই আপনাদের সামনে আসতো। যদিও এটা ডিজিটাল মার্কেটিং এর কথাবার্তা, তারপরও আমি ডেটা এন্ট্রিতে কেন বলছি, বিকজ জানতে হবে। হ্যাঁ, আধা বিধি জেনে লাভ নেই, জানলে পুরোটা জানেন যে কিভাবে আসছে। তো এই জিনিসটা যে আসলো, এখন ওই আশাটার মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো কাজ বা রেজাল্ট থাকে যেটা হচ্ছে যে আমাদের সাথে রিলেটেড না, তার মানে কিন্তু সেগুলো ভেরিফাইড না আমার জন্য। তো ওই জিনিসটা আপনাদের মধ্যে থাকতে হবে যে এতগুলো রেজাল্টের মধ্যে থেকে কিভাবে আমার জেনুইন রেজাল্টটা বের করে নিয়ে আসা যায়। এবং এর মাঝখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যেমন একটা সিম্পল একটা উদাহরণ যদি আমি দেই, লাইক হচ্ছে ধরেন আহ, যমুনা ফিউচার পার্ক, হয়তো অনেকে চিনেন এই যমুনা ফিউচার পার্ক। এই ফিউচার পার্কের যে লোকেশনটা হয়তো চেঞ্জ করা হয়েছে, বা এই ফিউচার পার্কের বা কোনো একটা বিজনেস কর্পোরেশন বা হচ্ছে যে কোনো একটা শপ বা যে কোনো একটা বিজনেস, সেটা প্ল্যাটফর্মটা হচ্ছে যে ধরেন লোকেশন চেঞ্জ করা হয়েছে। অনেকেই কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি যে এর লোকেশন চেঞ্জ করে অমুক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওটা কিন্তু ওই আগের দোকানের উপরে বা আগের প্রতিষ্ঠানের উপরেই লিখে রাখা হয়। তো ওই যে লোকেশনটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু সব জায়গায় চেঞ্জ হয় না, সব জায়গায় কিন্তু চেঞ্জ হয় না। তো যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু একাধিক লোকেশন পেতে পারেন। সো ওইখান থেকে জেনুইন ভেরিফিকেশন করে আপনার হচ্ছে যে অরিজিনাল ডেটাটা কোনটা সেটা কিন্তু বের করতে হবে। সো আমরা যতটাই দেখি যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে বা হচ্ছে যে ইউটিউবে বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সে অনেকটা ইজি। ফাইবারে গেলে তো দেখবেন কপি পেস্টের কাজ করে অনেকেই ইনকাম করতেছে। ইউটিউবে গেলে দেখবেন ফারাবি স্যারের ডায়েরি আছে যে আপনার জেনুইন জেনুইন ছোট 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 কাজ করে করে ইনকাম দেখাচ্ছে। হ্যাঁ, ফেসবুকে গেলে দেখবেন যে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফ্রিল্যান্সিং এর কথা বলে অনেক ইনকাম করতেছে। হ্যাঁ, কিন্তু আপনারা আর আমরা ক্লাসে বসে আছি কেন? জাস্ট বিকজ অফ আমরা টেকনিক গুলো জানি না, আমরা ক্রাইটেরিয়া গুলো বুঝি না, আমরা যা দেখি সেটাকে ভাবি যে সেটা খুব সহজ। হ্যাঁ, লাইক একটা অফিসে 9টা থেকে 5টায় যে মানুষটা এক্সেলে কাজ করে, ধরে নেন এক্সেলে কোনো একটা শিট ওয়াইজ কাজ করতেছে, আমি যদি বলি যে ওই সেম কাজটা করে সে এক একটা কোম্পানির জন্য ওই সেম কাজটা করে একাধিক চার্জ আর্ন করতেছে, তাও বাসায় বসে, এটা হচ্ছে ডিফারেন্সটা। কিন্তু তাদের, আমি বলবো না যে তাদের প্রসেস একই, কিন্তু তাদের কাজ ভিন্ন, তাদের কাজ ভিন্ন, এটা যথেষ্ট ভিন্নতা আছে। হ্যাঁ, যারা বলে যে না একই কাজ, আসলে একই কাজ না। যেমন ওরা এক্সেলে যে কাজ করতেছে ওটা একটা লিমিটেড ডেটা, হয়তো তাদের কোম্পানি নিয়ে বা তাদের যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে নিয়ে। বাট এখানে যখন আপনি ভেরিয়াস টাইপ অফ ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন দেখবেন যে ভেরিয়াস টাইপ অফ ডেটা চলে আসছে, তখন কিন্তু এটা ডিফিকাল্ট হয় অনেকটা। সো দুইটা এক না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এবং হচ্ছে যে অনেকে বলে যে যেটা অফিসে কাজ করতেছে ওইটা আমরা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে করতে পারি, হ্যাঁ করতে পারেন, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স গুলো, সেগুলো যদি আপনি ক্লিয়ার আউট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারতেছেন। তা না হলে যদি আপনি ভেবে রাখেন যে দুটোই সেম, তাহলে ভুল। তো এই জন্য আমি টোটালি ব্রিফ করে দিলাম যে আসলে ডিফারেন্সটা কোথায়, ভুল মোহে থাকবেন না কেউ। তো এখানে যেমন ধরেন
লাইক এই ধরনের কিছু রেজাল্ট আসছে আমাদের কাছে, হ্যাঁ, যে টাইপ অফ, আমি এটা কি ক্যাটাগরিজ হবে, আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করছি অ্যান্ড হচ্ছে যে একটা লোকেশনের আন্ডারে সার্চ করছি। এখন এটা লিড জেনারেশনের কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, সবাই একটু কমেন্ট করেন তো, বা ওই যে মেসেজিং একটু লেখেন তো এটা কোন ক্যাটাগরিজে পড়ে, আমি একটু চেক করি। কেউ আবার কপি করেন না একজন আরেকজনেরটা, ইন্ডিভিজুয়ালি লেখেন। বিজনেস, বিজনেস মিনস ফুল ফর্ম লিখতে হবে। হ্যাঁ, বি টু বি, বি টু বি। ওকে, আর আর বাকি আর কে কে জানেন? ওকে, গ্রেট। বি টু বি। আচ্ছা, বিজনেস টু বিজনেস। এখন এখানে যে ক্রাইটেরিয়াটা আমরা দেখি, লাইক এখান থেকে আপনি ডেটা কালেক্ট করতেছেন একেবারে বেসিক্স যদি বলি না, একেবারে বেসিক্স। আমি একটু জুম আউট করতে চাই বেশি। ওকে, সো যখনই আপনি কোনো কিছু সার্চ করবেন এই কাইন্ডের রিলেটেড ওয়েবসাইটে, তখনই দেখবেন রেজাল্টটা কিন্তু আর একটু নিচ থেকে আসবে। যেমন এখানে বলতেছে স্পন্সর রেজাল্ট, মানে এইগুলো কিন্তু অ্যাড, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার রেজাল্ট না, রেজাল্ট শুরু হবে এক থেকে, এই যে নাম্বার ওয়ান থেকে। সো এখান থেকে আপনার কালেক্ট করতে হবে, উপর থেকে কালেক্ট করে বসে থাকেন না, আবার পরে আবার ইরোর ইরোর দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে 5,000 ইমেল বা হচ্ছে যে 5,000 লিড জেনারেট করতে বললো, তো তখন আপনি কি 5,000টাই করবেন লিমিটেড, বা 5,000টা লিমিটেড ডেটা কালেক্ট করবেন? সেটা কিন্তু অবশ্যই না। আপনাকে কিন্তু তার থেকে আরো বেশি করতে হবে, কারণ যখন আপনি ভেরিফিকেশন করবেন তখন কিন্তু অনেক ডেটা ইরর আসবে, অনেক ডেটাগুলোকে আপনার বাদ দিয়ে দিতে হবে। ওই যে যেটা বলছিলাম যে লাইক তাদের স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ডেটাগুলো এখানে পরিবর্তন হয়নি, কারণ এইখানে যে সার্ভারটা আপডেট হয়েছে, যে হোস্টিং এ যে ডেটাগুলো রাখা হয়েছে, সেই ডেটাগুলো হয়তো 2012, 13, 14 হইতে পারে, বা 2022-এ এসে এমনও কোনো কোম্পানি আছে বা এমনও কোনো প্রতিষ্ঠান আছে যারা লোকেশন চেঞ্জ করছে, বা ফোন নাম্বার চেঞ্জ করছে, বা তাদের নাম চেঞ্জ করছে, বাট ওই কোম্পানি রয়ে গেছে। তো এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু এখানে আসে না। কেন আসে না? কারণ এটা অনেক লম্বা একটা প্রসেস। প্রথমে তারা একটা কোম্পানি ডিটেল আপলোড করতো, তারপর যখন ওরা ব্র্যান্ড হইতো, তারপর ওই ডেটাগুলোকে নিয়ে আমরা যখন লিড জেনারেট করতাম ক্লায়েন্টদেরকে দিতাম, তারা মার্কেটিং করতো, মার্কেটিং করার সময় তারা ওই ডেটাগুলোই নিয়ে মার্কেটিং করতো যে ডেটাগুলো আমরা দিতাম। অ্যান্ড যখন তারা পরিবর্তন করে তখন তো আর আমাদেরকে বলে না যে আমরা পরিবর্তন করছি আমাদের ডেটাগুলো, যে আমরা আবার ক্লায়েন্টকে বলবো যে ওই ডেটা চেঞ্জ হয়েছে আজ থেকে আরো 7 বছর 10 বছর আগে। তো এইগুলো করা হয় না, এটা একটা লং প্রসেস থাকে। তো এই ওই ওই অনুযায়ী এগুলো থাকে যে হয়তো কিছু পরিবর্তন পাবেন। বাট প্রথম দিকে আমরা দেখাইছিলাম যে এখান থেকে লাইক আমরা শিট ক্রিয়েট করা দেখাইছিলাম প্রথমে, যে আমরা একটা এক্সেল শিটে একটা মার্জ করে একটা হেডিং দিব, তারপর হচ্ছে যে আমাদের উপরে কলামের মধ্যে কি কি থাকবে, সিরিয়াল নাম্বার, নেম, ফোন নাম্বার, এই ধরনের। আমি আরেকটু দেখাই। আচ্ছা, ততক্ষণে যদি কেউ বলতে চান যে এখান থেকে ডেটা কালেক্ট করার ওয়ে কি কি, আমি যতটুকু ব্রিফ করছি বা নিজের একটা আইডিয়া জেনারেট করে চাইলে বলতে পারেন। ততক্ষণের জন্য শুধু মাইক্রোফোনটা অন থাকবে। কোনো ওয়ে নাই এখান থেকে ডেটা কালেক্ট করার? কপি পেস্টও কি মাথায় আসে না, যে কপি পেস্টও করা যায়? লাইক প্রথমটাতে গেলাম, তারপর হচ্ছে যে আমরা নেম এগুলো কপি করলাম। হ্যাঁ, বলেন বলেন। কপি পেস্ট, দেন হচ্ছে অ্যাডভান্স কিছু মেথড আছে ওগুলোর মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারি আমি। অ্যাডভান্স বলতে লাইক এটাকে রাইট ক্লিক করে ওই ইন্সপেক্ট করে তারপর ওইখান থেকে? জি স্যার, কোডিং এর মাধ্যমে পাইথন বা ওগুলোর মাধ্যমে হচ্ছে হ্যাঁ, অ্যাডভান্স পদ্ধতিতে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আচ্ছা, বা সফটওয়্যার ওয়াইজ, ওকে। তো আই গেস আপনারা বুঝতে পারছেন, কিন্তু এখানে যেহেতু আমাদের কাছে কিছুই নাই,
প্রথম, আমাদের কাছে না সফটওয়্যার আছে। দ্বিতীয়, আমাদের কাছে না কোডিং নলেজ আছে, না পাইথনের নলেজ আছে বা এরকম কিছু। সো যেহেতু আমাদের কাছে কিছুই নাই, তাহলে আমরা ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করতে পারি বা কিভাবে কালেক্ট করা যায়? তো এক হচ্ছে যে একটা বিষয় দেখেন যে আমি এখানে যখন ক্লিক করছি আমাকে কিন্তু নতুন একটা ট্যাবে নিয়ে গেছে, হ্যাঁ, নতুন একটা ট্যাবে নিয়ে আসছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যখনই আপনি ক্লিক করার পর নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, তখন ওই ধরনের ওয়েবসাইট থেকে ডেটা কালেক্টটা একটু ডিফারেন্ট হবে, একটু ভিন্নতা হবে। তবে আহ, কিছু পরিমাণ ডেটা লসের চান্সও থাকে, যেহেতু এই ধরনের ক্যাটাগরি, কারণ একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যখন ওরা স্নাইপ করে তখন কিন্তু ডেটা লস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো এটাই দেখাইলাম যে ক্লিক করলে কিন্তু এরকম একটা ট্যাবে ওপেন হবে নাকি এই ট্যাবে ওপেন হচ্ছে। সো ইয়েলো পেজ যেটা, ওইটাতে আবার ক্লিক করলে আপনার ওই পেজে ওপেন হবে, এবং এই পেজে যেরকমটা দেখাচ্ছে যে 10টা রেজাল্ট আছে, সেই পেজে আপনি মানে তিরিশটা রেজাল্ট আপনি পাচ্ছেন এক পেজে। তারপর হচ্ছে যে অন্যান্য পেজে বাকিগুলো পাচ্ছেন, মানে 10টা করে পাচ্ছেন, আর ওইখানে 30টা করে পাচ্ছেন। তো এখন বিষয় হচ্ছে যে কালেক্ট কিভাবে করা যায়। আমরা যদি কপিও করি তাইলেও হচ্ছে, আমরা যদি প্রিমিয়াম মেথড ইউজ করি তাইলেও হচ্ছে। লাইক প্রিমিয়াম মেথড বলতে যে আমরা যে ইন্সপেক্ট করে যদি সেখান থেকে ডেটাটাকে কপি করে নিয়ে আসি, সেটার কথা। বাট যেটাই আমরা করি না কেন, আমাদের কিন্তু একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপনাকে 5টা ডেটা, 10টা ডেটা বা 3টা 4টা ডেটা এরকম কিন্তু কালেক্ট করতে বলবে না। আপনাকে বলবে কিন্তু ধরেন যে 50,000 লিড বা হচ্ছে 1 লাখ লিড, বা 1 লাখ লিড দিয়ে দিবে, সেটাকে ভেরিফাই করতে হবে, এইরকম এই ধরনের বাঙ্ক অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে হবে তখন। এই জন্য আমরা বলি যে আপনাদেরকে জিমেইল অনেকগুলো বানাইতে হবে, যেন যখন এই ধরনের কাজগুলো আসে তখন আপনারা একটার পর একটা জিমেইল কাজ করে নিতে পারেন, না হলে ডিলে হয়ে যাবে প্রোডাক্টের লেন্থে। তো এই গেল হচ্ছে প্রথম অপশন। আরেকটা হচ্ছে, আচ্ছা, যদিও এটা আপনাদের মডিউলের মধ্যে নাই যে ইন্সপেক্ট করে দেখাটা, তারপর আমি কেন দেখাইছি যে একটা ক্রাইটেরিয়া আমি বলে দিই, এটা আপনি কোনো কোর্সে বলতে শুনবেন না বা কোনো ইউটিউব চ্যানেলে বা হচ্ছে যে কোনো মানে কোথাও না। হ্যাঁ, সেটা আমি বলে দিই। এক হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের প্রোফাইলে যাই বা কোনো ক্লায়েন্টের প্রোফাইল দেখি বা কোনো ভালো ভালো ক্লায়েন্টের প্রোফাইল দেখি বলতে কেন বলতেছি যে লাইক হচ্ছে লিঙ্কডইনে যদি আমরা কোনো সিইও বা এই টাইপের ম্যানেজমেন্ট বা এইচআর, ওরাই তো আমাদেরকে হায়ার করবে। সো ওই ধরনের প্রোফাইল যদি আমরা পেয়েও যাই, তখন একটা ঝামেলাটা কি হয়, ধরেন আমি এই একটা মানুষের প্রোফাইল পাইছি, সে হচ্ছে এটার ওনার, ধরেন এখন আমার তার কাছে জব লাগবে, আমি তার কাছে একটা সিভি পাঠাবো বা একটা কভার লেটার পাঠাবো যে আমার তার কাছে একটা জব দরকার। তো এইখানে যে জবের জন্য যে মেইলটা তার পাচ্ছি আমি, হ্যাঁ, ধরেন তার যে মেইলটা এখানে দেওয়া, হ্যাঁ, ওই মেইলটা কিন্তু তার পাবলিক ইমেইল। পাবলিক ইমেইল অ্যান্ড পার্সোনাল ইমেইলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এখানে প্রফেশনাল আছেন, যাদের জিমেল দুইটা, একটা হচ্ছে ফর ওয়ার্ক আর একটা হচ্ছে পার্সোনাল। সো এই টাইপের জিমেল কিন্তু তাদেরও আছে। সো তাদের এই জিমেলগুলো হাইড করা থাকে। হাইড কেন করে? যেমন হচ্ছে যে আমি যখন আমার পোর্টফোলিওটা বানাই বা ধরেন আমি এই যখন ক্লায়েন্টের জন্য আমার প্রোফাইলটা বানাই, আমার কিন্তু একটু ব্রড থিঙ্কিং করতে হবে। লাইক আমার ভালো ক্লায়েন্টও আসতে পারে, আমার একটু লো বাজেট ক্লায়েন্টও আসতে পারে। এটাকে আমরা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে বলি হচ্ছে লো টিকেট ক্লায়েন্ট আর হচ্ছে হাই টিকেট ক্লায়েন্ট। তো দুইটার মধ্যে পার্থক্য কি? যে হাই টিকেট যে ক্লায়েন্ট আছে সে এসে আপনাকে মানে ট্রাস্ট মি, সে এসে আপনাকে কিছু জিজ্ঞাসাই করবে না যে আপনার কাজ এইটা সেইটা হ্যান ত্যান সেই সেই। আপনাকে এসে শুধু আপনাকে কাজ বুঝা মানে কাজ বলবে, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি করতে পারবো, বাস ডান, কাজ শুরু। আর যেটা লো বাজেট বা লো টিকেট ক্লায়েন্ট, সেগুলো করে কি মানে এসে মানে একটু মানে হামতাম করে, বাজেট নিয়ে ইস্যু করে যে না এত টাকা এই সেই, কারণ ওরা কাজটা বুঝে না, কাজের প্রসেসগুলো বুঝে না। যেমন আমি যদি আমি হয়তো বলছিলাম যে আমার এই টাইপের যদি ওয়েবসাইট হয়, আমি এই ওয়েবসাইটগুলো সর্বনিম্ন ভালো রেঞ্জেই বিক্রি করি। আর সেখানে যদি আমাদের ক্লায়েন্ট বাংলাদেশি হয়, তাহলে সে শুরুই করবে 20,000 টাকা থেকে। অথচ ব্যাক এন্ডে আমরা যে কাজ করি সেটা একটা
প্রফেশনাল এই কোড দেখলে বুঝতে পারবে যে এখানে যে এতগুলো রেজাল্ট আসতেছে একটা জিনিস সার্চ করার পর কেন আসতেছে। এই যে অটোমেটেড যে জিনিসগুলো আসতেছে খাবারের ইমেজ সহ হ্যান ত্যান এত কিছু, হ্যাঁ মানলাম মানলাম এখন এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে বা আরো অনেক ওয়ে আছে, এআই দিয়েও ওয়েবসাইট বানানো যায়। বাট তখনকার আমলে আমরা এগুলো র কোড করছি, এই যে এগুলো হ্যান্ড মানে আমরা টাইপ করছি এগুলো। হ্যাঁ যত এই ক্লাস দেখতেছেন, এই যত লিঙ্ক দেখতেছেন ব্যাক এন্ড লিঙ্ক, এগুলো আমরা টাইপ করে বসাইছি। সো এটা হচ্ছে ডিফারেন্স, তখন আমাদের চার্জগুলো বেশি ছিল, বাট এখন টেকনোলজি অনুযায়ী কিন্তু আমাদের চার্জ কমে আসছে, বাট আমরা অন্য একটা সেক্টরে কিন্তু লাভবান হচ্ছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা পাইথন প্রোগ্রামিং, কারণ এই জেনারেশনটা এটার উপরে বেস করতেছে। ক্রাইটেরিয়া কিন্তু ঘুরে যাচ্ছে। আমি ধরেন আমি স্পেশালিস্ট ছিলাম ডেটা এন্ট্রিতে, কিন্তু আমার যে ওইটাতেই থাকতে হবে এমনটা না, আমার ক্রাইটেরিয়া আমি ব্রড করছি যে আমি সব জানবো। হ্যাঁ এ টু জেড জানবো, কোথায় কোথায় কি কি কাজ আছে, এমন তো না যে আমি যে সেক্টরে আছি ওই সেক্টর নিয়ে সারাটা জীবন আমার পার করে দিতে হবে। দরকার নাই তো বাবা। হ্যাঁ খুঁজতে হবে, জানতে হবে, প্রতিটা বিষয় নিয়ে জানতে হবে। তো যখন ওরা পাবলিক ইমেলটা এখানে শো করে আবার তাদের যে পার্সোনাল ইমেলটা তখন তারা হাইড করে। এখন হাইড করে ইন্সপেক্টে যে দেখবেন যে ওদের এই প্রোফাইলের ইন্সপেক্টে যে দেখবেন যে এখানে কোনো না কোনো জায়গায় হাইড করে রাখছে। এখন আপনি তো ইমেল চিনেন অ্যাটলিস্ট @gmail.com, ওই জিমেলটা এখানে সার্চ করতে হবে। যদি না থাকে তাহলে সে এখানে দেয় নাই, আর যদি এখানে থাকে তাহলে সেটা তার পার্সোনাল ইমেল, শুধুমাত্র হাই টিকেট ক্লায়েন্টদের জন্য দিয়ে রাখছে। কারণ আমাদের যে লো টিকেট ক্লায়েন্ট তারা এসে আমাদের এই পাবলিক ইমেলে নক করবে, কিন্তু যারা হাই টিকেট ক্লায়েন্ট তারা জানে যে এখানে পাবলিক ইমেল দেওয়া, ব্যাক এন্ড আরেকটা ইমেল আছে যে কোনো জায়গায়, তার এখানে যে দেওয়া না এক একটা, লাইক হচ্ছে কই দিল, ধরেন তাদের এই প্রতিষ্ঠানের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যে কোনো একটা প্ল্যাটফর্মে তাদের অন্য একটা জিমেল পাবেন বা ডিফারেন্ট একটা জিমেল পাবেন। যদি পান তাহলে সেটা হবে তাদের পার্সোনাল জিমেল। আবার একটা ওয়েবসাইটের মধ্যে প্রায় 7-8টা ধরনের জিমেল আপনি পাবেন। লাইক হচ্ছে অ্যাডমিন প্যানেলের জিমেল আছে, তারপর হচ্ছে যে এইচআর প্যানেলের জিমেল আছে, আবার হচ্ছে যে ম্যানেজমেন্ট প্যানেলের জিমেল আছে, সেলস টিমের, এই ধরনের টিমের জিমেল গুলো তারা অ্যাড করে রাখছে যে আপনি যেই সেক্টরে কাজ করেন বা যে সেক্টরটা আপনার দরকার আপনি ডিরেক্ট ওই সেক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই এই ডেটা প্রসেস গুলো, এই ডেটা প্রসেস গুলো সবাই বুঝতে পারছেন কিনা একটু হ্যান্ড রাইজ করেন তো। 6 জন, বাকিরা? দশ, 11। ওকে, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড তাহলে করতে পারেন। কারো কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করতে পারেন চাইলে এই পর্যন্ততে। ওকে, রাইহান নিবিড়, হ্যাঁ কোয়েশ্চেনটা করুন। স্যার আমরা হচ্ছে ইন্সপেক্টে গিয়ে তো পার্সোনাল ইমেল গুলো খুঁজে বার করবো কিভাবে? ইনফ্যাক্টে যে পার্সোনাল ইমেলগুলো কিভাবে খুঁজে বের করবেন এটার জন্য আপনার একটু ধৈর্য লাগবে, কারণ এই কোডে যখন আপনি ঢুকবেন তখন আপনার একটু অন্যরকম ফিল হবে, লাইক খুঁজতে গেলে অনেকটা কোডিং এখানে। হ্যাঁ তো যখনই ওদের পার্সোনাল কিছু পাবেন, লাইক হচ্ছে যে আমি যদি বলি এখানে একটা প্রোফাইল দেখছিলাম, ধরেন এই যে প্রোফাইলটা, সো এর আশেপাশে আপনি ক্লিক করে দেন ইন্সপেক্ট করবেন। ওরা ওই ডিটেলস গুলোর মধ্যেই কোথাও না কোথাও হাইড করে রাখে ম্যাক্সিমাম পর্যায়ে। হ্যাঁ লাইক হচ্ছে যে এই যে ইমেজটা কিসের লিঙ্ক দেওয়া, তারপর হচ্ছে যে এখানে ব্যাক এন্ডে কিছু এরকম লেখা পাবেন যেগুলো হচ্ছে কমান্ড করা। হ্যাঁ কমান্ড করা এরকম অনেক কিছু পাবেন যেগুলো কিন্তু হিডেন থাকে। আর এটার মধ্যে অনেক কিছু মাল্টিপল করা আছে, লাইক এখানে থ্রি ডট পাবেন। হ্যাঁ এই যে লাইক এই ধরনের থ্রি ডট, এখানে যখন ক্লিক করবেন তখন এর ভিতরের কোডগুলো আবার বের হবে, দেন এখানে ক্লিক করলে এর ভেতরে কোডগুলো বের হবে। সো এটা একটু ডিফিকাল্ট, কিন্তু প্রথম অবস্থায় আপনার কাছে ক্লায়েন্ট তাদের পার্সোনাল ইমেল চাবে না, তাদের পাবলিক ইমেল গুলোই চাবে। সো এই জন্য কিন্তু এটা জানতে হবে আপনার, এই জন্য আমরা বলে নিলাম যে এই ধরনের প্রসেসও কিন্তু আছে। এটা আপনাদের নিজের জন্য ইউজ হইতে পারে, কখন ইউজ হবে, যখন ধরেন যে আপনি কোনো ক্লায়েন্টের প্রোফাইল খুঁজতেছেন, ক্লায়েন্টকে একটা মেইল করছেন কিন্তু সে রেসপন্স করতেছে না, কেন রেসপন্স করতেছে না, হয়তো কোনো ঘাপলা আছে,
হয়তো ওই ঘাপলাটা আমার কভার লেটারে হইতে পারে, আমার গিগে হইতে পারে, বা আমার অ্যাপ্রোচে হইতে পারে, বাট আমার বা আমার হচ্ছে কনভারসেশনে হইতে পারে, বা আমার ওই ভুল ইমেলে হইতে পারে। হয়তো তার আহ, এটা তার পাবলিক ইমেল, নাইলে এটা তার যে কোম্পানি ইমেল, এটা তার পার্সোনাল ইমেল না। সো এনি হাও আমার ওই পার্সোনাল ইমেলটা ক্যাচ করতে হবে। এটা ক্লায়েন্ট খোঁজার জন্য বললাম, যে যখন আপনারা ক্লায়েন্ট হার্ন করবেন আপনাদের নিজের জন্য, তখন এই প্রসেসগুলো মাথায় রাখবেন, যে ইনস্পেক্ট থেকেও হয়তো তাদের ইমেলগুলো বা ডেটাগুলো কালেক্ট করতে পারি। যেমন আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আপনি এখন রেস্টুরেন্টের জন্য এরকম কিছু রিভিউরদের খুঁজতেছেন, যে আপনার রেস্টুরেন্টে এসে ভিজিট করবে, কিছু খাবার দাবার খাবে, দেন আপনার ওয়েবসাইটে একটা রিভিউ দিয়ে যাবে। তো এখন ওর সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, কিভাবে কন্ট্যাক্ট করবেন? ওর প্রোফাইলে যাবেন, ওর প্রোফাইলে কিছু ডিটেলস দেওয়া আছে, ওর প্রোফাইলের থ্রু আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন ওইখানে যে ইমেলটা দেওয়া থাকবে, সেই ইমেলের থ্রু আপনি কন্ট্যাক্ট করে যদি রেসপন্স না পান, তখন ওইখান থেকে ওর ব্যাক এন্ড ইমেলটা খুঁজতে হবে, বা ওকে নিয়ে আপনি গুগলে সার্চ করবেন। এখন এটা একটু অন্যরকম চলে আসলো না, যে গুগলে সার্চ করবেন, ওরে নিয়ে গুগলে সার্চ করলে কি আসবে? আসবে, আসবে, আসবে। সার্চিং মেথডটা আপগ্রেড করলে অবশ্যই আসবে। ওরে কেন, ওর ওর যা যা আছে সব খুঁজতে পারবেন। যেমন ধরেন ওর নাম আমি জানি শুধু, এখন ওর বাকি ডিটেলস আমার জানতে হবে। লাইক ও কোথায় থাকে, তার বাসার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, তার ফ্যামিলিতে কে কে আছে, তার ফ্যামিলি আগে কোথায় ছিল, এর আগে কোথায় ছিল, তার বাসায় কতগুলো ল্যান্ডলাইন নাম্বার আছে, কতগুলো আগে ছিল, কোনটা ডিঅ্যাক্টিভেট করা, তার পার্সোনাল নাম্বার কোনটা, তার পার্সোনাল নাম্বার ছাড়া আর কি কি নাম্বার আছে, সে কোথায় জব করে, সে কোথায় আছে বর্তমানে, এই সকল ডিটেলসগুলো আপনি কালেক্ট করতে পারবেন জাস্ট ওর নাম দ্বারা। এটাও ডেটা হান্টিং এর একটা প্রসেস। সো এটা যদিও একটা ইলিগাল একটা প্রসেসের মধ্যে পড়ে যায়, মানে যদি কেউ ইলিগাল ওয়েতে ইউজ করে, বাট তারপরও এখানে আমরা দেখাই, কেন দেখাই? কারণ এটা হচ্ছে যে ডেমো। অবশ্যই এই ধরনের ক্রিটিক্যাল বা অ্যাডভান্স কাজ করতে গেলে আপনার প্রিমিয়াম প্ল্যাটফর্ম বা প্রিমিয়াম টুলস মাস্ট বি লাগবে। তা না হলে কিন্তু মানে আপনি পাচ্ছেন। এই যে যেমন ধরেন, আমি ওর নাম নিয়ে এখন সার্চ করব, এখন সার্চ করার পর মানে আমি ওর স্পেসিফিক বা ওর রিলেটেড ধরেন 10টা ডিটেল কালেক্ট করব, যে সেম টু সেম ওর সব কিছু ম্যাচ করতেছে, বাট কিছু কিছু ডিফারেন্সগুলো আছে। ওই 10টা বা 100টা এরকম আসতে পারে, যে ওর ভেরিয়েন্ট টাইপ অফ রেজাল্টগুলো এরকম সামনে চলে আসবে, যে ওর নাম রিলেটেড। তখন আবার ওর থেকে ভেরিফাই করতে হবে যে কোনটা আসলে কোনটা নকল, এরকম। বাট যদি প্রিমিয়াম অ্যাপ্লাই করেন, প্রিমিয়াম ওয়ে বা প্রিমিয়াম সফটওয়্যার, তাহলে ধরেন ওর নামটা এখানে বসাইলে ওর সব কুণ্ডলি এসে পড়বে, যে আসলে কি বা কোথ থেকে বিলংস করে। সো এখানে যে স্টেপসটা বললাম বা যে প্রসেসটা আমি বললাম, এটাকে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে বা ডেটা সেগমেন্টের প্ল্যাটফর্মে এটাকে বলে হচ্ছে স্কিপ ট্রেসিং। যেখানে আমরা তাদের জেনারেল ইনফরমেশন অথবা ট্রেসিং ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশনের মাধ্যমে অথবা যে কোনো একটাই ইউজ করে তাদেরকে ট্রেস করতে পারি, অথবা তাদেরকে হান্ট করতে পারি, অথবা খুঁজতে পারি। কিন্তু এখানে যাই আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রিমিয়াম যে ওয়ে আছে এটা ছাড়া যে হবে না এমনটা কিন্তু না। আমরা কিন্তু কালেক্ট করে দেখাবো বা আমরা সার্চ করে দেখাবো যে ওই স্পেসিফিক যে বিষয়গুলো, বাট ওইটা অ্যাকুরেসিটা, আপনাদের শিওরিটিটা যেটা, সেটা কিন্তু 100% থাকবে না, কারণ সেটা ফ্রি টুল। ওকে, সো এইটা হচ্ছে ডিফারেন্স, যে আমরা ফ্রি টুল ইউজ করে কালেক্ট করতে পারবো, প্রিমিয়াম টুল ইউজ করে কালেক্ট করতে পারবো, বাট দুইটার মধ্যে রেজাল্ট আসবে ডিফারেন্ট 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 বলতে, যে প্রিমিয়ামে সার্চ করলে আমার রেজাল্ট আসবে এক ক্যাটাগরিজে বা একটা, আর ফ্রি মেথডে আমরা অনেকগুলো পাবো, ওখান থেকে আবার ভেরিফাই করতে হবে, খুঁজে টুজে নিতে হবে। সেই জন্য বলি যে ডেটা রিসার্চ অথবা রিসার্চের কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে জানতে হবে, যে আসলে রিসার্চটা কিভাবে করে, কিভাবে আমরা জেনুইন ভাবে রিসার্চ করে করে ডেটাগুলোকে কালেক্ট করতে পারবো বা বুঝবো কোনটা যে ভেরিফাইড ডেটা। তা না হলে আপনাকে মানে প্রিমিয়াম ছাড়া কোনো ওয়ে নেই, পরে যে প্রিমিয়ামও কিনতে পারবেন না, ডিমোটিভেট হয়ে যাবেন, কি কোর্স করলেন, কোনো লাভ নেই, কিছুই নেই। এই জন্য বলি যে বেসিক নলেজ থেকে নিয়ে এই অ্যাডভান্স বিষয়গুলো একটু বুঝেন, মাথায় নেন যে আসলে কাজগুলো কিভাবে হয়। তো এই ধরনের ডেটাগুলো হিডেনও থাকে অনেক সময়, সেটাও বলে দিলাম, যেটা আর কোথাও শুনবেন না। হ্যাঁ, সেটা কোনো কোর্সে আমি শুনিনি কাউকে বলতে, যে এই জিনিসগুলো বা হিডেন বিষয়গুলো, যে কেন বলবো না রে ভাই, আপনার নিজের জন্য তো লাগতে পারে। যখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন, এখন আমি যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, তাহলে তো আপনারা ঘাবড়ে যাবেন। আমি নাম বললাম না, আমি শুধু এতটুকু বললাম যে ভালো লেভেলের একটা প্ল্যাটফর্ম থেকে আপনি এই সিম্পল ওয়ে থেকে ক্লায়েন্টের ডেটা বের করতে পারবেন, আপনি জানেন? মানে এরকমও ওয়ে আছে।
আর ওই প্ল্যাটফর্মে একদম ভালো রেশিওর ক্লায়েন্টগুলো আছে, যে কোনো ক্যাটাগরিজ হোক না কেন, আপনি ডেটা এন্ট্রি বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, অথবা এআই ডেভেলপমেন্ট বলেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যাটাগরিজ বলেন, যেটাই বলেন না কেন, আপনি শুধু তাকে দেখছেন, মানে যে এখানে দেখছেন, মানে তাকে আপনার ইমেইলের ইনবক্সে পেয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের চোখ, মানে আমরা যাকে দেখছি, আমাকে যদি মনে হয় যে ওরা আমার দরকার আছে, তাহলে ওরা ওরে ধরেন যে ওই সাথে সাথে আমার ইনবক্সে চলে আসছে। ওর ডেটা কালেক্ট করা আহামরি কোনো বিষয় না। হ্যাঁ, তো এই ধরনের বিষয় আমরা জানতে হবে যে কোথায় কি হিডেন থাকে, বা পাবলিক ডেটা কি বা প্রাইভেট ডেটা কি, এই ধরনের বিষয়। যেমন এই ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটগুলো আমাদের কাছে পাবলিক ডেটাগুলোকে অ্যাক্সেস দিয়ে রাখছে, এই জন্য আমরা দেখতে পারতেছি, আমরা কালেক্ট করতে পারতেছি ফ্রি ওয়েতে। যদি অ্যাক্সেস না দিত তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না। অ্যান্ড অ্যাক্সেস দিছে, এই জন্য আমরা বারবার আসতেছি এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে বারবার আসাতে তাদের একটা ট্রাফিক হচ্ছে, তারা ওই ট্রাফিক অনুযায়ী ইনকাম করতেছে। এই যে এতক্ষণ ধরে যে বকবক করতেছি, বকবক না, এটা কাজের কথাই বলতেছি, মানে এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বলতেছি, এই কথাবার্তা বলার সময় কিন্তু আমি এই ওয়েবসাইটেই ছিলাম। অ্যান্ড যতক্ষণ ধরে আছি তারা আমাকে একটা জেনুইন বা ইউনিক একটা ভিজিটর হিসেবে আমার এই ভিউ বা ওয়াচ টাইমের ওপর ডিপেন্ড করে তারা আর্নিং করতেছে। এটা ব্যাক এন্ডের হিসাব। তো ফ্রিতে যে আমরা কাজ করি, সেখানে আমরা নিজেরাই ইউজ হই। হ্যাঁ, মানে আমাদের ইউজ করা হচ্ছে, আমাদের টাকা ইউজ করা না হইলে আমাদেরকে ইউজ করে টাকা বের করা হচ্ছে। আপনি যদি বেকারও হন, আপনার পকেটে একটা টাকা নাই, তারপরও আপনি ইউজ হচ্ছেন, ফেসবুকে ইউজ হচ্ছেন, ইউটিউবে ইউজ হচ্ছেন, এই ধরনের ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে, এই ধরনের ওয়েবসাইটগুলোতে, ইভেন ফাইবারে গেলেও আপনি ইউজ হবেন, আপওয়ার্কে গেলেও ইউজ হবেন, সব জায়গায় গেলে ইউজ হবেন। আর আমার মেথড হচ্ছে যে আমি আপনাকে এ টু জেড যতটুকুই পারি অ্যাটলিস্ট জানায় দেই, যে আপনি যেন নিজে থেকে নিজেকে ইউজ হইতে না দেন, নিজে থেকে নিজেকে ইউজ হইতে না দেন, জাস্ট এই এতটুকুই। সো আমরা আর এই ওয়েবসাইটে টাকা পয়সা দিলাম না, আমরা কেটে দিলাম, যে অনেক টাকা কামাই ফেলছে সে। সো এই হচ্ছে বিষয়। আমরা চাইলে কালেক্ট করতে পারি ওইখান থেকে। কিভাবে কালেক্ট করবো, এর কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা এর আগে একটা এক্সেল শিট ক্রিয়েট করা দেখাইছিলাম, যে আচ্ছা একটু পানি খেয়ে নিই, একটু wait। ওকে। তো এক্সেল শিটের মধ্যে আমি দেখাইছিলাম যে আমাদের এখানে যে সেলগুলো আছে, এটার প্রতিটার এক একটা নাম আছে। হ্যাঁ, এই নামগুলো এই উপরের যে কলাম এ বি সি ডি, এগুলোকে কলাম বলে। এই কলাম এবং এইটা যে রো 1 2 3 4, এটার যে যে নেম, সেইটার যে একরূপ, সেটাকে এই সেলের নাম বলা হয়। যেমন এটা আছে যে 15-এ, সো এটার নাম হচ্ছে J15, এই যে এখানে লেখা আছে, আপনি চাইলে এখানে লিখতে পারেন। অথবা এটাকে ক্লিক করলাম র্যান্ডম, R14, এই যে আর, এই যে 14। সো ধরেন আপনাকে এসে বললো যে পি 18-এ আপনার কিছু চেঞ্জ করতে হবে, এখন আপনি P10 খুঁজবেন এখানে, অথবা আপনি এখানে ক্লিক করে P18 লিখে এন্টার দিলে কিন্তু আপনার ওই সেলটা চলে আসবে এখানে। আমি যদি আবার এখানে লিখি যে A10, তাহলে A10-এ চলে আসছে এখানে। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমাদের যে বেসিক্স, যে এখানে আমাদের সেল ঘর বা সেলের একটা নাম থাকে, কারণ ক্লায়েন্ট আপনাকে আইসা বলবে না যে ওইটা আপনি চেঞ্জ করেন। ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আপনার এই সেল নাম ধরে বলবে যে এইচ কলামের বা H5 বেড চেঞ্জ করো, বা H35 বা H540 ওইটাতে চেঞ্জিং করতে হবে বা কারেকশন আছে। তো এই হচ্ছে বিষয়। আর এর উপরে কিছু আমরা হেডিং এ দেখতে পারতেছি কিছু মেনু বার, লাইক এখানে আমি যদি কিছু একটা লিখি, আমি দেখাইছিলাম আই গেস, তারপরও আমি কেন দেখাচ্ছি জানি না। তারপর দেখা দিই, আজকে হয়তো অনেকে নতুন জয়েন করছেন, সেটার জন্য। যে ধরেন আমি এখানে কিছু লিখি, লাইক হচ্ছে সামির হোসেন। সো এই লেখাটা কিন্তু আমার এই ঘরের বাইরে চলে গেছে। হ্যাঁ, সো কেউ বললেন না যে এটা আর এইটা একসাথে একটা ঘর, আসলে একটা না, দুইটা, দুই ঘর। এই ঘরে ক্লিক করলে কিন্তু আমার এই ফর্মুলা বারের লেখাটা আসতেছে, মানে এই লেখাটা আমার এই ঘরে আছে। এখানে ক্লিক করলে কিন্তু সেই লেখাটা আর আসতেছে না। সো যখন আমি এখানে ক্লিক করতেছি, আমার এই লেখাটা আসতেছে, অ্যান্ড তার মানে আমার ডেটাটা এই ঘরে। অ্যান্ড এইটার সাথে যদি আমি কম্বাইন করে আরো কিছু ঘর একসাথে করতে চাই, তাহলে কিন্তু আমাকে শুধু এখান থেকে মার্জ করতে হবে। অনেকগুলো টুলস এখানে, সবগুলোর নাম শো করে, আবার অনেকগুলো হিডেন আকারে থাকে, বাট আইকন দেখলেই বোঝা যায়, আইকনটা দেখলে চেনা যায় যেটা মার্জ করে দিবে। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে যে একাধিক ঘরকে মুছে একটা ঘরে আপনার
রূপান্তর করে দিবে এবং সেই ডেটাটাকে আপনাকে মিডলে নিয়ে আসবে। এখন মিডলে তো আনছে, কিন্তু কোথায়? লেফট অ্যান্ড রাইটের মিডলে আনছে, কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু মিডলে আনে নাই। তো এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে কিন্তু আবার এইটা, টপ টু বটমের অ্যালাইনমেন্ট এইটা, আর লেফট টু রাইটের অ্যালাইনমেন্ট হচ্ছে এইটা। সো এই অ্যালাইনমেন্ট দেন হচ্ছে যে এই পাশটা যে আপনি ফ্রন্ট সাইজ বড় করছেন, ইনক্রিজ করছেন, ডিক্রিজ করছেন, অথবা এখান থেকে একটা মাপ বসাচ্ছেন, অথবা এখান থেকে একটা ফ্রন্ট সাইজ বসাচ্ছেন। যে ফ্রন্ট সাইজটা আমরা একটা জানি যে অফিসিয়ালি পুরো ওয়ার্ল্ডে একটা ইন্টারন্যাশনাল একটা ফ্রন্ট আছে, যেখানে আমরা এটা নিয়ে ম্যাক্সিমাম কাজ করি, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান লিখে এন্টার দিলে সেই ফ্রন্টটা চলে আসছে বা বসে গেছে। তারপর তো বেসিক কাজ লাইক বোল্ড যদি করতে চান, বা ইটালিক যদি করতে চান, বা আন্ডারলাইন যদি করতে চান, বা ডাবল আন্ডারলাইন যদি করতে চান, এই ধরনের কাজ। বা এই বর্ডারের কাজ হচ্ছে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তখন ধরেন আপনার কাজ শেষ হয়েছে লাইক এই পর্যন্ত, মার্চ কেন করছি, লাইক আপনার কাজ শেষ হয়েছে এই পর্যন্ত, এখন এটার মধ্যে আপনার ডেটাগুলো সাজানো আছে, দেন আপনি যখন এখান থেকে বর্ডারে ক্লিক করে দিবেন, অল বর্ডার, তখন কিন্তু সবগুলো বর্ডার হয়ে যাবে। দেন আপনি এখানে সাজাবেন, ধরেন আপনি আর এখানে কলামগুলো আছে, বা এখানে আপনার ডেটাগুলো আছে সিরিয়াল। এখন সিরিয়াল টানাটা আমি বলে দিই, ওয়ান এন্টার, টু এন্টার। এখন ওয়ান এন্টার, টু এন্টার দিলাম, এখন আমাদের ডেটা যদি 500 বেশি হয়, 1 থেকে 500 পর্যন্ত কি লিখবো? অবশ্যই তো না। তো ওয়ান আর টু অবশ্যই লিখতে হবে, ওয়ান এবং টু, মানে ওটাকে বুঝাইতে হবে, এক্সেলকে বুঝাইতে হবে যে ওয়ান এর পর আমি টু কল করতেছি, তার মানে তুমি টু এর পর থ্রি কল করো। তো ওয়ান আর টু সিলেক্ট করে এই যে কর্নারে যে ডট আইকন, এই ডট আইকনটা ধরে যখন আপনি ডট আইকনের উপরে মাউসটা নিয়ে যাবেন, আপনার এই হোয়াইট কালারের যে প্লাসটা আছে আমার মাউসটা আপাতত, সেটা ব্ল্যাক হয়ে যাবে। দেন আপনি ধরে যখন টেনে দিবেন, তখন ওই অনুযায়ী সিরিয়াল অটোমেটিক চলে আসবে। তারপর আপনি অ্যালাইনমেন্ট করে দিলেন, দেন আপনি সেখান থেকে ডেটাগুলোকে কপি করে এনে এখানে পেস্ট করলেন। এখন পেস্টেরও কিছু বিষয় আছে, আমি একটু যদি দেখাইতে চাই, কিন্তু ক্লাস কতক্ষণের সময় আছে। ওকে চলেন, ধরেন আমি কিছু একটা কপি করব, লাইক উইকিপিডিয়ায় গেলাম, ওদের যে কোনো একটা অ্যামাউন্ট বা যে কোনো একটা ডেটা, জাস্ট আমি পেস্ট এর ফরম্যাটটা বুঝাচ্ছি। এটা ওয়ার্ডে হইলে আই গেস খুব ভালো হইতো। ওকে, এই যে একটা, আচ্ছা এটা না নিয়ে একটু কালারটা ধরেন এই লেখাটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এক্সেলে আসলাম, অ্যান্ড এটাকে আমি রিপ্লেস করলাম, বা এখানে আমি লিখলাম, কন্ট্রোল ভি, পেস্টিং এর জন্য কন্ট্রোল ভি, তাই তো? কন্ট্রোল ভি আমি দিলাম, দেখেন কিরকম আসছে লেখাটা। এখানে সে লিঙ্ক কাজ করতেছে, এখানেও লিঙ্ক কাজ করতেছে, আর এটা টেক্সট ফরম্যাটে আছে, ঠিক যেরকম ভাবে আমাদের ওয়েবসাইটে ছিল, এই যে এখানে ছিল, যেরকম ভাবে এখানে ছিল, এটাও লিঙ্ক, এটাও লিঙ্ক। সো যেভাবে আমরা কপি করছি সেভাবে কিন্তু চলে আসছে, এভাবে কিন্তু রাখা যাবে না, আমাদেরকে এটাকে নিতে হবে টেক্সট ফরম্যাটে। তো টেক্সট ফরম্যাটে নেওয়ার জন্য এই যে কন্ট্রোল থেকে পেস্ট অপশনে আপনি যখন মার্জ করে দেবেন, তখন কিন্তু এটা মার্জ হয়ে যাবে আপনার ফরম্যাট অনুযায়ী। অথবা যখন আপনি পেস্ট করবেন, তখন কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি দিলে সেটা আপনার অটো পেস্ট হয়ে যাবে আপনার ইয়ে অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী। তবে যদিও আমি বলবো যে আপনার এইখান থেকে ফরম্যাটটা ম্যাচ করাটা বেটার, এটা থেকে বেটার হবে যে এইখান থেকে ম্যাচ করাটা। আপনি দেখে দেখে, এখানে অনেকগুলো আছে ইমেজ, তো তারাও অনেক সময় শর্টকাট কিগুলো নেয় না, যে ইমেজ আবার নিবে কিনা। তো যখন আপনি কপি করে এখানে পেস্ট করবেন, অবশ্যই পেস্ট করার পর এখান থেকে কন্ট্রোল অপশন থেকে সেটা মার্জ করে নেবেন আপনার ফরম্যাট অনুযায়ী, না হলে ওটা লিঙ্ক আকারে শো করবে, লাইক এই যেরকম যেখান থেকে কপি করছেন ওই কালারে চলে আসবে। সো আমাদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক হবে যে আমরা এবার ইয়েলো পেজে যাব, যে কোনো একটা রেস্টুরেন্ট অথবা যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি নিয়ে সার্চ করব, যে 10টা রেজাল্ট আসবে সেই 10টা রেজাল্ট আমরা কপি করব, প্রতিটার নাম। যেমন এখানে ধরেন এক্সেলে কি কি আছে, যেমন এখানে আমি ধরেন, এটা তো আরেকটা উপরে যাবে,
এটা আসবে হচ্ছে ধরেন সিরিয়ালের ঘর। পেস্ট কেন হচ্ছে? ও এসএল সিরিয়াল, তারপর এটা ধরেন নেম, এটা ধরেন আপনার ফোন, লোকেশন, ইমেল, ওয়েবসাইট। প্রতিটার কলামের 2 কলামের মাঝখানে ধরে আপনি এটাকে টেনে বড় করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে এটা অটো জায়গা নিয়ে নিবে। ওকে, তারপর আপনি সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করলেন, এটা একটা কালার দিলেন, এই বর্ডারটা করলেন, করে সেটার একটা স্ক্রিনশট, অথবা এটাকে আপনি প্রিন্ট প্রিভিউতে নিয়ে একটা স্ক্রিনশট নিতে পারেন, মানে কন্ট্রোল পি, অথবা এই ফাইল থেকে সেভ করার আগে প্রিন্টে যাবেন, এখানে দেখাবে এই যে এটা অর্ধেক কেন আসছে, জাস্ট বিকজ আমি এটাকে একেবারে এই পাশে নিছি, এই যে মার্জ হয়ে গেছে, এই যে বর্ডারটা দেখাচ্ছে। কন্ট্রোল এক্স, ওকে। এখন যদি আপনি প্রিন্টে যান তাহলে ফুল ফাইল দেখাবে। তারা চলে আসছে 1 থেকে 14 পর্যন্ত সিরিয়াল, এইখান থেকে স্ক্রিনশটটা নেবেন। কিভাবে নেবেন যদি না জানেন, এখানে ক্লিক করে এস এন স্নিপিং টুল, এটাতে ক্লিক করবেন, এটা ওপেন করবেন, নিউ, অথবা মোড থেকে ফুল স্ক্রিন নিতে পারেন, অথবা রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিউতে ক্লিক করবেন, যতটুকু আপনার ফাইল ততটুকু সিলেক্ট করে ছেড়ে দিবেন, চলে আসছে। এটাকে এখান থেকে সেভ অ্যাজে যাবেন, অথবা এই যে এখানে মেমোরি কার্ডের আইকন দেখছেন এইখান থেকে করতে পারেন, অথবা সেভ অ্যাজ থেকে আপনি এটাকে কোথায় রাখতে চান সেই জায়গায় আপনি সেভ করে রাখতে পারবেন, এই যে লোকেশন অনুযায়ী। চাইলে ডেস্কটপ বা হচ্ছে যে ডাউনলোড বা হচ্ছে ডেস্কটপ, এখানে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন সেভ করে, পরে ওখান থেকে আপলোড করে দিবেন আমাদের হোমওয়ার্ক গ্রুপে। আর এই ফাইলটাকে আপনি হচ্ছে আবার সেভ করবেন এক্সেলে, এক্সেলে করে রাখবেন, অথবা আপনার কারণ যদি পরবর্তীতে এডিট করতে হয় এক্সেলে রাখাটাই বেটার। আর আমাদের সাথে শেয়ার করার জন্য স্ক্রিনশট অথবা আপনার এই ধরনের ফাইল দিলেও চলবে। সো যতটুকু বললাম বা বুঝালাম, কারোর মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন বা কোনো জানার কিছু ইচ্ছে থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, সময় আছে। এনিওয়ান? রায়হান বলুন। স্যার আমার অ্যাকচুয়ালি এটা কিউরিসিটি থেকে অনেক কোয়েশ্চেনটা করা যে এখন তো এআই এর রিভলিউশন চলতেছে বলা যায়, সো অনেক ক্ষেত্রে অনেক কিছু এআই দিয়ে রিপ্লেস হয়ে যেতেছে, হুম যেমন এসইওটাও এআই দিয়ে অনেকাংশে রিপ্লেস হয়ে গেছে। হুম। এন্ড ডাটা এন্ট্রির কোন কোন সেক্টরগুলো বা পুরাটাই কি এআই দিয়ে কি রিপ্লেস হয়ে যাবে কিনা ভবিষ্যতে, এই সম্পর্কে জানতে না চাইতেছি আর না কি। না, পুরোটা হবে না। পুরোটা কেন হবে না, কারণ ডেটার কাজ অনেক বড়। হ্যাঁ, যেমন ডেটা আপনি এখন কালেক্ট করতেছেন, ওই সেম ডেটা নিয়ে আবার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টরা কাজ করবে তাদের মার্কেটিং এর জন্য। ওই সেম ডেটা নিয়ে আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ডিজাইন করবে, একটা টেমপ্লেট ডিজাইন করুক বা ব্যানার ডিজাইন করুক বা একটা থিম করুক বা একটা কন্টেন্ট বানাবে, আবার ওই ডেটাগুলো নিয়ে কিন্তু আবার পুনরায় মার্কেটিং হচ্ছে। এটা তো গেল আমাদের এই ফিল্ডে, আইটি ফিল্ডে বা টেক ফিল্ডে। এর বাইরেও কিন্তু ডেটার অনেক কাজ আছে, লাইক হচ্ছে যে ওই ওই ধরনের ডেটাগুলো কি আসলে আমরা বুঝি না। যেমন ধরেন পৃথিবীর বাইরে যেমন নাসা এক একটা গ্রহ বা উপগ্রহ যে তারা দেখছে, তারা কিন্তু ফিজিক্যালি ওই গ্রহতে নেমে দেখছে না। হ্যাঁ, তারা বাহির থেকে একটা সিগন্যাল অ্যানালাইজ করে দেখছে যে তাদের কতটুকু কি কি টাইপের এলিমেন্ট গুলো আছে, লাইক মিথেন বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের জিনিসগুলো কতটুকু আছে। সেটা বাইরে থেকে তারা কিভাবে দেখে, একটা গ্রহের বাইরে থেকে তারা কিন্তু এটা যখন একটা সিগন্যাল প্রেরণ করে তখন কিন্তু এটা কোড হিসেবে রিটার্ন আসে।
ওই কোডগুলোকে ডিকোড করতে হয়, ডিকোড করার পর ওইখান থেকে ডেটা জেনারেট হয় যে ওটার পার্সেন্টেজ লেভেলটা কত। সো ওইখানেও কিন্তু ডেটার কাজ আছে। ওইখান থেকে আবার ডেটাগুলোকে পাঠানো হয় আমাদের এই প্ল্যানেটে বা আমাদের এই আর্থে, যেটাকে নিয়ে আমাদের হয়তো পরবর্তী রিসার্চ করা হয় বা এই ধরনের কাজ করা হয়। সো ডেটাকে আমরা যতটুকু জানি তার থেকে আরো অনেক বড়ভাবে ছড়ানো এই হচ্ছে ডেটা, সব জায়গায় থাকে ডেটা। হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ, তো এটাকে ছোটভাবে দেখবেন না কেউ। তো যতটুকুই এআই আসুক না কেন, হ্যাঁ রিপ্লেসমেন্টের একটা বিষয় আছে, যে আমাদের অনেক কিছু কাজ রিপ্লেস করে ফেলতে পারে। লাইক হচ্ছে যে এই ধরনের যে বেসিক্স কাজগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু রিপ্লেসমেন্টে চলে যাবে। বাট রিপ্লেসমেন্টে কি যাচ্ছে এটা যদি আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী স্টেপ ধরতে পারবেন না যে ইন ফিউচারে কি আসতেছে। সো এই জন্য আমি দেখাচ্ছি যে বেসিক্সটা, অ্যান্ড একটু আগেও বলেছিলাম যে এরপরে আমরা এআই রিলেটেড কিছু কন্টেন্ট বানানো বা ডেটা কালেকশনটা দেখবো যে কিভাবে এআই দ্বারা ডেটাগুলোকে কালেক্ট করা যায়, দেন ভেরিফিকেশন। তো এই হচ্ছে বিষয় যে সবগুলো চাইলেও সে নিতে পারবে না, এবং সবগুলো চাইলেও আমরা ডেভেলপার যারা আছি তারা নিতে দিব না আর কি। তো এই হচ্ছে বিষয়। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন স্যার। ওকে, আর এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন হ্যান্ড রাইজ করতে পারেন। গ্রেট, সবাই লক্ষ্মী বাচ্চাদের মতো বুঝেছে, কিন্তু লক্ষ্মী বাচ্চাদের মতো যদি হোমওয়ার্ক না দেয় তাহলে নেক্সট ক্লাস থেকে একটু ঝামেলা আছে। এই জন্য অ্যানাউন্স করে দিলাম। তাহলে নেক্সট ক্লাসের আগে সবাই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, একটা এক্সেল শিট বানাবেন, সেখানে ইয়েল্প থেকে বা ইয়েলো পেজ থেকে এই 10টা ডেটা কালেক্ট করে নিয়ে এসে সুন্দর করে শিটটা বানাবেন। ওকে, সময় আছে, আস্তে ধীরে বানান। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আর কিছুক্ষণ অথবা আমার একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে ক্লাসটা আপলোড করে দিব, দিয়ে আজকে রাতের মধ্যে যদি হয় তাহলে পসিবল যদি হয় রাতের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, না হলে আগামীকাল সকাল হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান, দোয়া রাখবেন সবাই, টাটা।